হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সাম অ্যাসপিরেন্টস। তোমরা যারা অ্যাপ্লাই করেছো, লাস্ট ডেট ওয়াজ 17 ফেব্রুয়ারি, কিন্তু এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট ছিল। তোমরা সবাই জানো এক্সাম কিন্তু আপাতত শিডিউলড আছে অন 9 মার্চ 2024, কিন্তু এক্সামটা কিন্তু হবে। তাই প্রিপারেশন কিন্তু তোমাদের করাতে হবে। আমাদের দায়িত্ব তোমাদের এক্সামের আগে সমস্ত প্রিপারেশন যতটুকু সম্ভব একটা র্যাপ আপ করে দেওয়ার, যাতে তোমাদের যাতে এক্সামের কাট অফ তোমরা যাতে কোনোভাবে যাতে তোমরা ক্লিয়ার করনি এমন যাতে না হয়, ঠিক আছে? মানে যেভাবেই হোক এক্সাম কাট অফটা যাতে অ্যাটলিস্ট তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? সো এখানে তোমরা সবাই জানো গতকালকে কিন্তু মডার্ন হিস্ট্রির যে সমস্ত ইম্পর্টেন্ট ডেটস এন্ড ইভেন্টসগুলো আছে 1885 থেকে 1947 কমপ্লিটলি কিন্তু আমরা 3টে ভিডিওতে শেষ করব। এটা হচ্ছে পার্ট 2। আরেকটা ভিডিও আসবে মডার্ন হিস্ট্রি কমপ্লিট, ঠিক আছে? তারপর এনশিয়ান হিস্ট্রির মধ্যে দুটো টপিক একদিন, মেডিয়েভাল হিস্ট্রির একটা টপিক একদিন, হিস্ট্রি কমপ্লিট। তারপর জিওগ্রাফিটা আমরা 3টে ভিডিওতে শেষ করব। তারপর ইকোনমিটা 3টে ভিডিও, তারপর ইংলিশটা একদিন আমরা র্যাপ আপ করিয়ে দেবো। বাকি ফিসক্যাল পলিসি 6 শিডিউলের নোটসও আছে আমাদের কাছে, ঠিক আছে? তো এই নোটসগুলো তোমরা নিয়ে পড়তে পারো। নোটস ডিটেলসটা আমরা নেক্সট স্লাইডে তোমাদের বলে দেবো। সো এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসের পার্ট 2, ঠিক আছে? 100% কনফার্ম এই সিরিজের 3টে ভিডিও থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন, মানে 1 থেকে 2টো বা ম্যাক্সিমাম 3-4টে কোশ্চেন কিন্তু পাবেই, ঠিক আছে? সো প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। যারা এই এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভ, ফ্রেন্ডস সবাই যাতে ইম্পর্টেন্ট ক্লাসটা দেখে যাতে প্রিপারেশনটা যাতে রাইট ডাইরেকশনে যাতে নিয়ে যেতে পারে, ঠিক আছে? সো শেয়ারিং ইজ মাস্ট। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এগ্রিকালচার অফিসার, টিপিএসসি কম্বাইন্ড, ট্রাইবাল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 2024-এ লাইন আপ আছে, ওইগুলোর জন্য আছে আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস আছে দেখো। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস অ্যাভেলেবল আছে। ত্রিপুরা জিকে নোটস, এটাও ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবল আছে। 6 শিডিউল ফিসক্যাল পলিসি নোটস, আর কি আছে টিটিএডিসি জিকে আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস, ঠিক আছে? সো এই নোটসগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলো শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। গতকালকের ভিডিওর পর কিন্তু এটা, তোমরা যারা এই ভিডিওটা ডাইরেক্ট দেখছো, তোমরা কিন্তু গতকালকের ভিডিওটা আগে গিয়ে দেখো, ঠিক আছে? আমরা কিন্তু শেষ করেছিলাম রাওলাত অ্যাক্ট বা রাওলাত বিল নিয়ে। এই রাওলাত অ্যাক্টটা কি ছিল? এখানে এই রাওলাত অ্যাক্টে কিন্তু তোমাদের এই রাওলাত অ্যাক্ট বা বিলটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু পাস করেছিল, যেটার মধ্যে মানে এটা বলা ছিল যে ইন্ডিয়ার যারা সাধারণ মানুষ আছে, মানে কমন ম্যান, ওদেরকে মানে বিভিন্ন ছোট ছোট কোনো দোষ করলেও ওদেরকে কোর্টের ট্রায়াল ছাড়াই ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারবে, ঠিক আছে? এইরকম কিন্তু বলা ছিল। এটা কিন্তু পার্লামেন্টের দ্বারা কিন্তু পাস হয়ে গেছিল। তার জন্য কিন্তু এটার এগেনস্টে কিন্তু অনেকেই কিন্তু ওখানে তোমাদের মানে রেগে গেছিল, ঠিক আছে? বিভিন্ন ন্যাশনালিস্ট বা যারা রিভলিউশনারিস্ট মানে যারা ছিলেন, মানে ব্রিটিশদের এগেনস্টে যারা তোমার ফাইট করছিলেন, যারা লিড করছিলেন, ওনারা কিন্তু রেগেছিলেন। তারপর তোমাদের একটা ইনসিডেন্ট হলো। ইনসিডেন্টটা হয়েছে অন 13th এপ্রিল 1919 সনে একটা ইনসিডেন্ট হয়েছে। ইনসিডেন্টটা কি? এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, ঠিক বলেছি, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা কি হয়েছে? একটা বেসিক্যালি কি চলছিল, বৈশাখী মেলা চলছিল, ঠিক আছে? বৈশাখী মেলা চলছিল কোথায়? অমৃতসর, পাঞ্জাবে।
অমৃতসর পাঞ্জাবে বৈশাখী মেলা চলছিল। তো এই বৈশাখী মেলা অ্যাটেন্ড করতে, ঠিক আছে, প্লাস এই রাওলাত অ্যাক্টের এগেনস্টে প্রোটেস্ট করতে, প্লাস দুজন যে অ্যাক্টিভিস্ট আছে ওনারা অ্যারেস্ট, মানে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। কারা কারা? একটা হচ্ছে সেইফুদ্দিন কিচলিউ, আরেকজন হচ্ছে সত্যপাল মল্লিক। সত্যপাল মল্লিক আর সেইফুদ্দিন কিচলিউ, ঠিক আছে, এই তিনটে কারণের জন্য। একটা হচ্ছে বৈশাখী মেলার গ্যাদারিং, রাওলাত অ্যাক্টের এগেনস্টে পিসফুল প্রোটেস্ট, আরেকটা হচ্ছে দুজন ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিস্টের অ্যারেস্ট, ঠিক আছে, নাম কি বলেছি, সেইফুদ্দিন কিচলিউ আর সত্যপাল, ঠিক আছে, ওনাদের দুজনের অ্যারেস্টের জন্য ওখানে একটা ডিসকাশন বা সবাই জমায়েত হয়েছিল ওটার বিরুদ্ধে ডেমোক্রেটিক ওয়েতে, বা তোমাদের মানে কোনো ধরনের ঝামেলা টামেলা না করে পিসফুল প্রোটেস্টে, ঠিক আছে। সো এটার ব্যাপারে খবর পেয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট, ওকে। সো যেই জায়গাতে তোমার ওনারা জমা হয়েছিলেন, এই জায়গাতে এন্ট্রি ডোর ছিল, এক্সিট ডোর ছিল, ওকে। এন্ট্রি ডোর ছিল, এক্সিট ডোর ছিল। এন্ট্রি ডোর তো খোলা ছিল, কিন্তু এক্সিট ডোরটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে কার নির্দেশে? জেনারেল ডায়ার, ঠিক আছে, জেনারেল ডায়ার একজন ছিলেন, উনি নির্দেশ দিয়েছিলেন যে গেটগুলো সমস্তগুলো বন্ধ করে দাও, মানুষ যাতে বেরোতে না পারে। গেটগুলো বন্ধ করে দিয়ে উনি ওখানে যে তোমাদের মানে ব্রিটিশের যেই পুলিশ বা আর্মির অফিসিয়াল যারা ছিলেন ওনাদেরকে বলেছে যে তুমি ইউ ডু ফায়ারিং, ঠিক আছে, মানে আপনারা গুলি ছুড়ুন, ওইখানে যত মানুষ আছে ওরা বেরোতেও পারবে না, প্লাস গুলি সবারই খেতে হবে, ঠিক আছে। এই মানে তোমাদের টার্গেটটা নিয়ে কিন্তু উনি এই আদেশটা দিয়েছিলেন। তখন কি হয়েছে, সমস্ত মানুষ এই এলোপাথারি তো গুলি শুরু হয়েছে, বেরোতেও পারছো না কেউ, ঠিক আছে। তার জন্য ওখানে কিন্তু এই ইনসিডেন্টের জন্য ওখানে অলমোস্ট কিন্তু 1500 মানুষ কিন্তু মারা গেছে। অ্যাকচুয়াল নাম্বারটা অনেক তোমাদের বেশি, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এটার জন্য কোনোদিনই কিন্তু মানে বলেনি যে আমরা ভুল করেছিলাম, ঠিক আছে। জাস্ট অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল যে উই রিগ্রেট, ঠিক আছে। সো এটা একটা হিউজ ইভেন্ট, একসাথে 1500 জন মানুষকে কিন্তু মেরে ফেলা হয়েছিল। এমনও না যে ওরা কোনো ওখানে হিংসা করছিল বা বয়কট করছিল বা এমন কিছু। দে ওয়ার ডেমনস্ট্রেটিং এ পিসফুল প্রোটেস্ট, শান্তির মানে বাতাবরণই ছিল ওখানে। মানে আচমকা ওই জায়গার সমস্ত এক্সিট পয়েন্ট বন্ধ করে দিয়ে জেনারেল ডায়ারের আদেশে ওখানে কিন্তু এলো পাথারি গুলি কিন্তু ওখানে ছাড়া হয়েছিল, ঠিক আছে। এই জায়গাটা এখন একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট বা একটা মেমোরিয়াল তোমরা বলতে পারো, যেখানে মানুষে যায় দেখতে, ঠিক আছে। তো এই ইনসিডেন্টটা কিন্তু ইন্ডিয়ার হিস্ট্রির মধ্যে কিন্তু একটা তোমরা বলতে পারো একটা ব্ল্যাক ডে, ঠিক আছে, একটা ব্ল্যাক ডে। আর এটার রেসপন্সেই কিন্তু রবীন্দ্রনাথ টেগোর কিন্তু উনাকে দেওয়া নাইটহুড উপাধিটা উনি কিন্তু ত্যাগ করেছিলেন এই জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের জন্যই, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট কিন্তু অফিসার লেভেলের এক্সাম, গ্যাজেটেড পোস্টের এক্সাম। তাই এখানে কিন্তু এমসিকিউ টাইপ ক্লাস করলে কিন্তু আমাদের হবে না, সমস্ত ডিটেলস পড়তে হবে। এটা কিন্তু কোনো মানে তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডি লেভেলের এক্সাম না, যে একটা কোশ্চেন একটা আনসার পড়লে তোমাদের অফিসার লেভেলের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু 30 থেকে 35,000 ছেলে মেয়ে কিন্তু অ্যাপ্লাই করেছে, এদেরকে কিন্তু তোমাদের সবার সাথে কিন্তু তোমাদের কম্পিট করতে হবে। তাই ইউ হ্যাভ টু স্টাডি ইন ডিটেলস এভরিথিং, যাতে এই টপিক থেকে কিছু আসলে তোমরা যাতে কোশ্চেন আনসার সব যাতে আনসার করতে পারো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই জালিয়ানওয়ালা বাগ ট্র্যাজেডি, আর এটাকে আরেকটা নামে কি বলা হয়, অমৃতসর ম্যাসাকার। কি বলেছি? অমৃতসর ম্যাসাকার। ডেটটা মনে রাখবে, 13ই এপ্রিল 1919, ঠিক আছে। এই ইনসিডেন্টটা সমস্ত যারা ইন্ডিপেন্ডেন্সের জন্য যারা লড়াই করছিলেন ইন্ডিয়ানসরা, ঠিক আছে, অনেক জায়গায় এইটার এগেনস্টে প্রোটেস্ট হলো, ঠিক আছে, অনেক অ্যারেস্ট হয়েছে। কিন্তু সবচেয়ে মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট এত জনকে একসাথে মেরে নিয়েছিল ওই সময়, ঠিক আছে, গুলি করে, কিন্তু ওরা কিন্তু কোনো সময় কিন্তু এটার আফসোস করেনি, ঠিক আছে, এক নাম্বার। বা দুই নাম্বার হচ্ছে এটা বলেনি যে না ওনারা ভুল করেছেন, ঠিক আছে। সো উল্টো ওদের এগেনস্টে যারা প্রোটেস্ট করেছে এদেরকে কিন্তু অ্যারেস্ট করেছে। সো ইউ ক্যান ইমাজিন হাউ ক্রুয়েল দে ওয়ার, ঠিক আছে। সো এই তোমাদের 1919-এর এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো, একটা হচ্ছে রাওলাত অ্যাক্ট, এটার রেসপন্সে হলো জালিয়ানওয়ালা বাগ মেসাকার। তারপর আরেকটা কি, তারপর আরেকটা এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটাকে আরেকটা নামে কি জানি, মন্টেক চ্যামসফোর্ড
মন্ট্যাক চেমসফোর্ড রিফর্ম। মন্ট্যাক চেমসফোর্ড দুজন ব্রিটিশ অফিসিয়ালদের নাম, ওনাদের নামে কিন্তু ওনারা একটা রিফর্মস এনেছিলেন যেটাকে নাকি কি বলা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ঠিক আছে, আমরা অলরেডি কিন্তু পড়েছি 1909 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা তোমরা গতকালকে ভিডিওতে দেখে নিও গিয়ে। এটার থেকেও বেশি ইন্ডিয়ানসদের পার্টিসিপেশন বাড়ানোর জন্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটেড ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে ওটার মধ্যে ইন্ডিয়ানসদের পার্টিসিপেশন বাড়ানোর জন্য কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বা মন্টেক ট্রান্সপোর্ট রিফর্মটা কিন্তু আনা হয়েছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার নেক্সট আমাদের ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে 1920 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাগপুর সেশনে, নাগপুর মহারাষ্ট্রতে যে সেশনটা হয়েছিল 1920-তে, ঠিক আছে, এই সেশনটা অ্যাটেন্ড করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি অ্যাটেন্ড করেছিলেন, তোমরা সবাই জানো, গতকালকে ভিডিওতে ডিসকাস করেছি, উনি কিন্তু সাউথ আফ্রিকা থেকে কিন্তু ইন্ডিয়াতে এসেছিলেন। আর উনি যেদিন এসেছিলেন ওই দিনটাকে কিন্তু আমরা সেলিব্রেট করি অ্যাজ প্রবাসী ভারতীয় ডে বা দিবস, ঠিক আছে, বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে, এনআরআই ডে হিসেবে কিন্তু আমরা জেনারেলি সেলিব্রেট করি। ঠিক আছে, সো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যেই 1920 সনে যে নাগপুর সেশনটা হয়েছিল ওটার মধ্যে মোহনদাস করমচাঁদ গান্ধী উনি সাজেস্ট করেছিলেন যে নন কোপারেশন যে মুভমেন্ট, ওটার যে রিজলিউশনটা ওটা মানে উনি নেওয়ার কথা উনি এই নাগপুর সেশনে উনি সাজেস্ট করেছিলেন। মানে আমরা কোনোভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে কোনো কিছুতে সহায়তা করব না, ঠিক আছে, আমরা সব কিছুতে নন কোপারেশন জিনিসটা চালিয়ে যাব। এই নন কোপারেশন মানে হচ্ছে যদি কোনো ব্রিটিশার্সরা মানে কাউকে যদি কোনো অফিসিয়াল টাইটেল যদি দিয়ে থাকে ওইগুলো সারেন্ডার করা, ঠিক আছে, গভর্নমেন্টের কোনো ইভেন্ট বা ফাংশনে কোনো ইন্ডিয়ান্স যাতে না যায়, ঠিক আছে, গভর্নমেন্টের স্কুলে যদি কোনো কারোর বাচ্চা যদি অ্যাডমিশন নেওয়া থাকে ওইখানে যাতে অ্যাটেন্ড যাতে না করে, ঠিক আছে, যেই সমস্ত মানে জিনিসগুলো ফরেন গুডস যেগুলো ছিল ওইগুলোকে বর্জন করা বা ওইগুলোকে ইউজ না করে মানে ইন্ডিয়ার নিজস্ব বানানো প্রোডাক্টসগুলো ইউজ করা, ঠিক আছে, ওইগুলো ছিল নন কোপারেশন মুভমেন্ট। ঠিক আছে, সমস্ত কিছু রাওলাত অ্যাক্ট, ঠিক আছে, থেকে শুরু করে জালিয়ানওয়ালা বাগ মেসাকার সমস্ত কিছুই কিন্তু একটার পর একটা আসছে, যেগুলোর রেসপন্সে বিভিন্ন স্টেপ নেওয়া হয়, বিভিন্ন অ্যাক্ট আসে, ওয়ান বাই ওয়ান তোমাদের কিন্তু সমস্তগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো 1921 সনের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট তোমাদের জেনে রাখতে হবে। টি কে মাধবন একজন ছিল, ঠিক আছে, কি বলেছি, টি কে মাধবন। এই টি কে মাধবন উনি ছিলেন কেরালার একজন ইন্ডিয়ান সোশিয়াল রিফর্মার বা তোমরা বলতে পারো যিনি ফ্রিডম অ্যাক্টিভিস্ট ছিলেন একজন, মানে ইন্ডিয়ার ব্রিটিশ থেকে ফ্রিডমের জন্য উনি কাজ করছিলেন। এই টি কে মাধবন কিন্তু 1921 সনে উনি গান্ধীজির সাথে উনি দেখা করেন। কোথায়? অ্যাট তিরুনেলভেলিতে উনি গান্ধীজির সাথে উনি দেখা করেন। কিসের জন্য? টু ডিসকাস অ্যাবাউট ভাইকম সত্যাগ্রহ। কি বলেছি? ভাইকম সত্যাগ্রহ। ইয়েস, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ভাইকম বেসিক্যালি কি? ভাইকম একটা মহাদেবের মন্দির, ঠিক আছে, ভাইকম মন্দিরটার নাম হচ্ছে ভাইকম শ্রী মহাদেবা। এই মন্দিরে বেসিক্যালি কি হতো, এখানে কিন্তু তখন যারা ব্যাকওয়ার্ড কমিউনিটিসের ছিল, ঠিক আছে, যেমন দলিতস, ওদেরকে কিন্তু এন্ট্রি দেওয়া হতো না, ঠিক আছে। সো এটার এগেনস্টে কিন্তু টি কে মহাদেবন উনি কিন্তু এই ডিপ্রেসড ক্লাসেসের হয়ে, ঠিক আছে, এই ডিপ্রেসড ক্লাসেসের হয়ে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে, উনাকেও কিন্তু, যিনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, উনিও কিন্তু অনেক কিন্তু লড়াই করেছিলেন, ঠিক আছে। সো ওনাদের যে এই রাস্তা ইউজ করে যেতে দেওয়া হতো না, ঠিক আছে, প্লাস ওনাদের কি করা হতো, ওনাদের এই টেম্পলে অনেক সময় এন্ট্রিও দেওয়া হতো না। বাইকম শ্রী মহাদেবা মন্দির কেরালাতে, এখনো এই মন্দিরটা আছে, তোমরা যারা গেছো তোমরা জানো, ঠিক আছে। সো এই যে রাস্তাগুলো মানে এই মন্দিরের আশেপাশে যে রোডস গুলো ওইগুলো কিন্তু ইউজ করতে দেওয়া হতো না, তার জন্য কিন্তু ওনাদের হয়ে, ঠিক আছে, এই যে একটা সোশিয়াল ডিসক্রিমিনেশন হচ্ছিল তার জন্য একটা ভাইকম সত্যাগ্রহ কিন্তু টি কে মহাদেবন কিন্তু লিড করেছিলেন। উনি সাজেশন চেয়েছিলেন গান্ধীজির থেকে, তার জন্য উনি গান্ধীজির সাথে ম্যাটারটা ডিসকাস করার জন্য মানে ইন দ্য ইয়ার 1921 সনে উনি কিন্তু গান্ধীজির সাথে কিন্তু তিরুনেলভেলিতে কিন্তু উনি মিট করলেন, ঠিক আছে। এই ভাইকম সত্যাগ্রহটা কিন্তু অনেকবার জিজ্ঞেস করা, এটার পিরিয়ডটা মনে রাখো, পিরিয়ডটা হচ্ছে এই সত্যাগ্রহটা হয়েছিল ফ্রম 30th মার্চ 1924 টু 23rd নভেম্বর 1925, ঠিক আছে, মানে 1 বছরের উপরে, তোমরা 1.5 বছর বলতে পারো, 1.5 বছরের উপরে, 30 মার্চ 1924 সন থেকে 23 নভেম্বর 1925, ঠিক আছে।
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো 1921 এর একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। এবার তোমরা চলে আসো 1922 সনে, ইন দ্য ইয়ার 1922 হয়ে গেল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট চৌরি চৌরা ইনসিডেন্ট। চৌরি চৌরা ঘটনা হয়ে গেল, ঠিক আছে, যেটা নাকি যেটার রেসপন্সে মহাত্মা গান্ধী, যেটা নাকি 1920 সনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাগপুর সেশনে যে তোমাদের নন কোপারেশন যে রিজলিউশনটা পাস করা হয়েছিল, ওটা কিন্তু 1922 থেকে 1922 পর্যন্ত, কিন্তু 20 থেকে 22 20 সন থেকে 22 সন পর্যন্ত কিন্তু নন কোপারেশন মুভমেন্টটা কিন্তু চলছিল। কিন্তু চৌরি চৌরা যে হত্যাকাণ্ড বা একটা ইনসিডেন্ট ঘটনা যে হলো, ওটার পরে নন কোপারেশন মুভমেন্ট স্টপড। গান্ধীজি কিন্তু এটা রেসপন্সে কিন্তু স্টপ করে দিলেন, ঠিক আছে। এটা বেসিক্যালি কি হয়েছে, এই চৌরি চৌরা জায়গাটা হচ্ছে গোরখপুর, যে উত্তরপ্রদেশের যে গোরখপুর আছে ওই জায়গার একটা জায়গা, এখানে একটা থানা ছিল, ঠিক আছে। এই থানার মধ্যে কি হলো, মানে একদল পিজেন্টস মানে ফার্মার্স, ঠিক আছে, ওনারা কিন্তু হঠাৎ ঢুকে ওখানে কিন্তু আগুন লাগিয়ে দিল এই থানাটাকে। এই আগুন লাগানোর ফলে ব্রিটিশ যে পুলিশ অফিসিয়ালসরা আছেন একসাথে 22 জন, ওখানে কিন্তু ইন্ডিয়ানও ছিল অনেকে, 22 জন পুলিশ অফিসার কিন্তু ওখানে মারা গেল। তোমরা সবাই জানো গান্ধীজি কিন্তু ভায়োলেন্সে কিন্তু বিশ্বাস করতেন না, ঠিক আছে, উনি বিশ্বাস করতেন পিসফুল প্রোটেস্ট, ডেমোক্রেটিক ওয়েতে প্রোটেস্টে, ঠিক আছে। তো গান্ধীজি ওখানে কিন্তু এই ইনসিডেন্টের জন্য উনি খুব দুঃখিত হয়েছিলেন, তার ফলে উনি কিন্তু নন কোপারেশন মুভমেন্টটা কিন্তু ইমিডিয়েট কিন্তু স্টপ করে দিয়েছিলেন ইন রেসপন্স টু দা চৌরি চৌরা ইনসিডেন্ট। চৌরি চৌরা ইনসিডেন্টের ডেটটা মনে রাখবে, অনেক সময় কিন্তু টিপিএসসি তে জিজ্ঞেস করে, টিটিএডিসিতেও কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এইবার 1922 তে আরেকটা কি হয়েছে, মপলাং বা মফলা, ঠিক আছে, মফলা আপরাইজিং, কি বলেছি, মফলা আপরাইজিং হয়েছিল ইন দ্য ইয়ার 1922 সনে। মফলা কি, এটা কোথায় হয়েছিল মনে রাখবে, মালাবার কোস্ট, কি বলেছি, মালাবার কোস্ট, ঠিক আছে, মালাবার কোস্ট, এটা হচ্ছে তোমাদের কেরালাতে। মফলা আপরাইজিং, ঠিক আছে, এটা বেসিক্যালি এটা কবে হয়েছিল, অন 23 ডিসেম্বর, ঠিক আছে, সরি এটা 23 ডিসেম্বর না, এটা তোমাদের মানে 1922তেই ডিসেম্বর মাসের দিকে এটা তোমাদের হয়েছিল, ঠিক আছে। এক্সাক্ট ডেটটা আমরা তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো, ডিসেম্বর মাসের দিকে তোমাদের হয়েছিল। এটাকে আমরা আরেকটা কি বলি, মফলা রায়টস হিসেবেও কিন্তু আমরা বলি, মফলা রায়টস হিসেবে বলি। এখানে কি ছিল, এখানে একটা ক্যাটাগরি অফ মুসলিমস ছিল যাদেরকে বলা হতো মাপ্পিলা, মাপ্পিলা মুসলিমস অফ কেরালা, ঠিক আছে। ওনারা কিন্তু প্রোটেস্ট করেছিলেন কাদের এগেনস্টে, হিন্দু যে ল্যান্ড লর্ডস ছিল, ল্যান্ড লর্ডস মানে যারা জমির ওনার্স বা যারা মালিক, ওদের এগেনস্টে প্লাস ব্রিটিশদের এগেনস্টে ওনারা কিন্তু প্রোটেস্ট করেছিলেন, কারণ অনেক কিন্তু ডিসক্রিমিনেশন করা হচ্ছিল ওনাদেরকে বাই দিস গ্রুপ অফ পিপল, ঠিক আছে। তার জন্য কিন্তু ওনারা কিন্তু প্রোটেস্ট করেছিলেন, এটাকেই বলা হয় মফলা আপরাইজিং। এটা হয়েছিল ইন দ্য ইয়ার 1922, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে 1922তেই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব ভারতী ইউনিভার্সিটি কিন্তু ইনগরেশন করেন ইন দ্য ইয়ার 1922 বাই রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার আমরা নেক্সট চলে যাই 1923, 1923 সনে আমরা চলে যাই। এমন কি হলো, 1923 সনের 1 জানুয়ারি, অন 1 জানুয়ারি 1923 ফর্ম করা হলো স্বরাজ পার্টি, স্বরাজ পার্টি ফর্ম করা হলো। এটা ফর্ম করেছিলেন মেইন দুজন ছিলেন, একজনের নাম হচ্ছে শ্রী মতিলাল নেহেরু ছিলেন, আরেকজন ছিলেন চিত্তরঞ্জন দাস, উনি একজন বাঙালি, আর মতিলাল নেহেরু, দুজনে কিন্তু ফ্রিডম অ্যাক্টিভিস্ট বা রিভলিউশনারি তোমরা বলতে পারো, মানে রিভলিউশনারিস্ট, ঠিক আছে, মানে ওনারা কিন্তু ব্রিটিশের এগেনস্টে কিন্তু ওনারা কিন্তু ফাইট করছিলেন, তো ফ্রি ইন্ডিয়া ফ্রম দ্য ব্রিটিশ রুল। ওনারা কিন্তু 1 জানুয়ারি 1923 সনে কিন্তু স্বরাজ পার্টি ওনারা কিন্তু ফর্ম করলেন। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার চলে আসো 1925 সনে, ইন দ্য ইয়ার 1925 দেশবন্ধু, কি বলেছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আমরা সিআর দাস লিখি, তোমরা কলকাতা জানো সিআর দাস এভিনিউ আছে, সিআর দাসের কিন্তু অনেক মেমোরিয়াল কিন্তু ওখানে আছে, ঠিক আছে। এ মনে রাখবে, এই যে চিত্তরঞ্জন দাস, উনি কিন্তু হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1870, আর 1870 সনে উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথায়, তখন ছিল মুন্সিগঞ্জ, বাংলাদেশ,
মুন্সিগঞ্জ, বর্তমানে যে মুন্সিগঞ্জ জায়গা আছে ওখানে কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য ইয়ার 1870। উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, একজন লয়ার ছিলেন, ঠিক আছে, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, আর মনে রাখবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনি ছিলেন পলিটিক্যাল গুরু অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। উনি ছিলেন পলিটিক্যাল গুরু অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস, ঠিক আছে। উনি কিন্তু ওনার কিন্তু অনেক অবদান আছে, ঠিক আছে, ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া, ঠিক আছে। উনি কিন্তু ওনার কিন্তু আনফর্চুনেটলি ইন দ্য ইয়ার 1925 ওনার কিন্তু মৃত্যু হয়, ঠিক আছে। এবার 1925 সনের 9 আগস্ট, 9 আগস্ট একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়ে গেল, যেটা আবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, কাকোরি কাকোরি কনস্পিরেসি কেস। কাকোরি কনস্পিরেসি কেস হয়ে গেল অন 9 আগস্ট 1925। কাকোরি হচ্ছে একটা গ্রাম যেটা নাকি লখনৌ ইউপির বা উত্তরপ্রদেশের কাছাকাছি একটা গ্রামের নাম হচ্ছে কাকোরি, ঠিক আছে। এখানে বেসিক্যালি কাকোরি কনস্পিরেসি কেস কি হলো, ট্রেন রবারি হয়েছিল, ঠিক আছে, মানে ট্রেনের মধ্যে ডাকাতি চালানো হয়েছিল। আর এই ডাকাতিটা কারা অর্গানাইজ করেছিলেন, বিভিন্ন রিভলিউশনারিজ যারা ছিলেন, ঠিক আছে, মানে মানে মোর স্পেসিফিক্যালি দে ওয়্যার ফ্রম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA। এটা একটা রিভলিউশনারি অর্গানাইজেশন যেটা নাকি ফর্ম করা হয়েছিল বাই রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, সচিন্দ্রনাথ বক্সি। রামপ্রসাদ বিসমিল, মানে আশফাকুল্লাহ খান আর সচিন্দ্রনাথ বক্সি, ওনারাই কিন্তু মেইন কিন্তু এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনটা কিন্তু এটা একটা ইন্ডিয়ান রিভলিউশনারি অর্গানাইজেশন ছিল, এটা কিন্তু ওনারা ফর্ম করেছিলেন। ওনাদের নেতৃত্বেই কিন্তু একটা ট্রেনে কিন্তু লুটপাট কিন্তু চালানো হয়েছিল। এই ট্রেনের নাম্বারটা কি ছিল, নাম্বার 8 ট্রেন ছিল এটা, ঠিক আছে, নাম্বার 8 ডাউন ট্রেন ছিল নাম্বার 8, ঠিক আছে। এটা কেন ওনারা লুট করেছিলেন, কারণ এটা মানা হয় যে ওই ট্রেনে করে প্রচুর মানি ব্যাগ যাচ্ছিল। মানি ব্যাগ মানে ট্যাক্সের যে টাকা যেটা ইন্ডিয়ানসরা দিতেন, ওই টাকাগুলোকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল ওই ট্রেন দিয়ে, ঠিক আছে। সো ওখানে ওই ট্রেনে ওনারা কিন্তু লুটপাট করেন, ওখান থেকে কিন্তু সমস্ত কিন্তু লুটে নেওয়া হয়। এই লুটপাটে একজন কিন্তু অ্যাক্সিডেন্টলি কিন্তু মারাও যান, ঠিক আছে। তো এটার নামই বলা হয় কি, কাকোরি কনস্পিরেসি কেস, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই লুটপাটটার আরেকটা রিজনও ছিল যে এই যে অর্গানাইজেশনটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটাকে চালানোর যে খরচা, ঠিক আছে, ওটাও কিন্তু একটা এম ছিল যে খরচাটা যাতে, মানে যে এই অর্গানাইজেশনটা যেটার মেইন এম হচ্ছে ইন্ডিয়াকে স্বাধীন করে দেওয়া, আর ইন্ডিয়ানসদের টাকাই নিয়ে চলে যাচ্ছে ট্রেনে করে ব্রিটিশ গভর্নমেন্টদেরকে দিতে, সো নিজেদের টাকা নিজেদের কাছে আমরা নিয়ে নেই, ওই টার্গেট নিয়েই কিন্তু যাতে আমাদের অর্গানাইজেশন যাতে চলে, অর্গানাইজেশন চললেই কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগলের কিন্তু একটা স্টেপ হবে বা অনেক হেল্প হবে, ঠিক আছে। সো এই টার্গেট নিয়ে কিন্তু কনস্পিরেসি কেস মানে কাকোরি কনস্পিরেসি কেসটা কিন্তু এটা তোমাদের এক্সিকিউট কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, রিমেম্বার দ্য ডেট 9 আগস্ট 1925, ঠিক আছে। এইবার চলে আসো 1927 সনে, ইন দ্য ইয়ার 1927। সাইমন কমিশন, কি বলেছি, সাইমন কমিশনকে অ্যাপয়েন্ট করা হলো ইন দ্য ইয়ার 1927। 1927 সনে কিন্তু সাইমন কমিশনকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হলো। এই যে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, এই সাইমন কমিশনের চেয়ারম্যান হলেন স্যার জন সাইমন। ওনার নেতৃত্বে কিন্তু 7জন মানে যারা মেম্বার ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট, ওনারা কিন্তু এই কমিশনের কিন্তু ওনারা মেম্বার ছিলেন। এই সাইমন কমিশন কিন্তু 1928 সনে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এসছিলেন, ঠিক আছে। কেন, ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরো শুধরে দেওয়ার জন্য, যাতে কনস্টিটিউশনাল রিফর্মস যাতে ওনারা সাজেস্ট করতে পারেন, তার জন্য কিন্তু 1928 সনে কিন্তু সাইমন কমিশনের এই 7 মেম্বার্স ওনারা কিন্তু এসেছিলেন স্যার জন সাইমনের নেতৃত্বে, ঠিক আছে। আর মনে রাখবে এই যে কমিশনটা অ্যাপয়েন্ট করা হয়েছিল এটার মধ্যে ছিল না কোনো ইন্ডিয়ান, যার ফলে যারা রিভলিউশনিস্ট যারা ছিল ইন্ডিয়ার ওনারা কিন্তু রেগে গিয়েছিলেন, ঠিক আছে। তার জন্য একটা স্লোগান এসেছিল, গো ব্যাক সাইমন, ঠিক আছে, গো ব্যাক সাইমন, এটা তোমাদের মনে রাখতে হবে। আর বেসিক্যালি এই সাইমন কমিশনের আরেকটা এম কি ছিল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আমি নেক্সট স্লাইডে চলে যাই, যেটা নাকি তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম 1919 সনে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা যেটা এনঅ্যাক্ট করা হয়েছিল, ওটার মধ্যে সুধার বা তোমরা বলতে পারো ওটার মধ্যে কিছু রিফর্মস আনার জন্য বা সাজেস্ট করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরো
যাতে মজবুত করা যায় ব্রিটিশ গভর্নমেন্টের, তার জন্য কিছু রিফর্ম সাজেস্ট করার জন্য কিন্তু সাইমন কমিশনকে কিন্তু অ্যাপয়েন্ট করেছিল। ঠিক আছে, যেহেতু ওখানে কোনো ইন্ডিয়ান্স ছিল না কমিশনে, ঠিক আছে, তার জন্য কিন্তু সবাই কিন্তু ওখানে কিন্তু অ্যাংরি ছিল, যারা নাকি ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগলের জন্য কিন্তু ওনার যারা স্ট্রাগল করছিলেন। ঠিক আছে, সো এইবার এই সাইমন কমিশন মানে যে এই রিফর্মসটা সাজেস্ট করলো, এটার অনেক বিরোধ হলো ইন্ডিয়াতে, ইন্ডিয়ানসরা কিন্তু সবাই রেগে ছিল তখন। ঠিক আছে, এটারই রেজাল্ট হলো 1928-এ 1928 সনে পাবলিশ হলো নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট 1928 সনে পাবলিশ হলো। এই যে নেহেরু রিপোর্টের মেইন যিনি কারিগর ছিলেন বা লিড যিনি করেছিলেন, উনি হচ্ছেন শ্রী মতিলাল নেহেরু। কি বলেছি? শ্রী মতিলাল নেহেরু। ঠিক আছে, ইন্ডিয়ানরা রেগেছিলেন যে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে রিফর্ম আনছেন আপনারা, ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ানসই নেই, সো আমাদেরকে আপনারা এতটাই ইনক্যাপেবল মনে করেন। তার রেসপন্সে কিন্তু নেহেরু রিপোর্ট পাবলিশ করা হয়েছিল। বেসিক্যালি এটা সাজেস্ট করেছিল একটা ফেডারেল গভর্নমেন্ট সেট আপ ফর দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা তোমরা বলতে পারো ড্রাফট কনস্টিটিউশনও তোমরা বলতে পারো, যে আমরা নিজেরাই ক্যাপেবল নিজেদের ইন্ডিয়ার কনস্টিটিউশন বানাতে। ঠিক আছে, ওটা কিন্তু দেখানোর জন্য কিন্তু নেহেরু রিপোর্টটা কিন্তু পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা নেক্সট চলে যাই 1929, 1929 সনে আমরা চলে যাই। 1929 সনে কি হলো? দুটো তিনটে ইভেন্ট আছে। ঠিক আছে, দুটো বা তিনটে ইভেন্ট আছে 1929-এ। এটা বলে আমরা আজকের ক্লাসটা শেষ করব, এর বেশি লম্বা একটা ক্লাস করা যায় না। আমরা দেখি আগামী দিনের ক্লাসে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা আপ টু 1947 যে সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আছে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো 1929-এ কি হলো? 1929-এ ভগৎ সিং, কি বলেছি? ভগৎ সিং, একজন হচ্ছে ভগৎ সিং, আরেকজন ছিলেন বাতুকেশ্বর দত্ত। ঠিক আছে, বাতুকেশ্বর দত্ত বা বক্তেশ্বর দত্ত যিনি ছিলেন, উনারা কিন্তু বোম ফেলেছিলেন। কোথায় বোম ফেলেছিলেন? ওনারা কিন্তু মানে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। কি বলেছি? সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ওনারা কিন্তু বোম ফেলেছিলেন। কিসের প্রোটেস্ট করতে? একটা বিল আনা হয়েছিল, পাবলিক সেফটি বিল। এই পাবলিক সেফটি বিলটা যে পাস করেছিল, ওটার এগেনস্টে প্রোটেস্ট করতে ভগৎ সিং প্লাস বক্তেশ্বর দত্ত ওনারা কিন্তু বোম ফেলেছিলেন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এই পাবলিক সেফটি বিলটা বেসিক্যালি ব্রিটিশ গভর্নমেন্ট এনেছিল টু স্টপ কমিউনিস্ট অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া। ঠিক আছে, কমিউনিস্ট অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া শেষ করতে কিন্তু পাবলিক সেফটি বিলটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এনেছিল। ঠিক আছে, তারপর 1929-এ আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে, যে লর্ড ইরউইন, ঠিক আছে, লর্ড ইরউইন উনি অ্যানাউন্স করেছিলেন যে ব্রিটিশ গভর্নমেন্টের একটাই টার্গেট, যে সমস্ত পলিসি ওনারা আনছেন ওটার একটাই টার্গেট, যে ইন্ডিয়াকে ডোমিনেশন স্ট্যাটাস দেওয়ার। ঠিক আছে, ইন্ডিয়াকে কি বলেছি? ডোমিনেশন স্ট্যাটাস দেওয়ার। এইবার আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট, এটা বলে আমরা আজকে ডিসকাশনটা শেষ করছি। 19 ডিসেম্বর 1929 সনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশন, ঠিক আছে, লাহোর বর্তমানে যেটা পাকিস্তানে, ঠিক আছে, লাহোরের সেশন যেটা হয়েছিল 19 ডিসেম্বর 1929 সনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এটার মধ্যে জওহরলাল নেহেরু, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, যিনি নাকি 16 বছরের জন্য প্রাইম মিনিস্টার ছিলেন, দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি কিন্তু মানে অ্যাডপ্ট করেছিলেন কি? পূর্ণ স্বরাজের যেই পূর্ণ স্বরাজ মানে হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের যেই গোলটা বা রিজলিউশনটা উনি কিন্তু অ্যাডপ্ট করেছিলেন। মানে আমরা নিয়েই ছাড়বো কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, একটা পাবলিক ডিক্লারেশনও দেওয়া হয়েছিল কংগ্রেস বা আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে, যেটা নাকি ইন্ডিয়ানসদেরকে আর্জ করেছিল বা রিকোয়েস্ট করেছিল ইন্ডিয়ানসদেরকে, যে আপনারা বা তোমরা সবাই 26শে জানুয়ারি 1930 এই ডেটটাকে তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে তোমরা সেলিব্রেট করো। ঠিক আছে, সো একটা ডিক্লারেশনও তোমাদের দেওয়া হয়েছিল। এই পূর্ণ স্বরাজটা কিন্তু প্রায়ই কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হয়। তারপরে তোমাদের আসবো 1930, বিভিন্ন রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছে, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হয়েছে, ডান্ডি মার্চ। ঠিক আছে, ওই সমস্ত নিয়ে আমরা নেক্সট দিনের ভিডিওতে বা আগামীকালকের ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই টিটি এডিসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও।
ওরা যাতে ইম্পর্টেন্ট ক্লাসটা দেখে নিজেদের প্রিপারেশনে যাতে রাইট ডাইরেকশনে যাতে নিয়ে যেতে পারে। তো শেয়ারিং ইজ মাস্ট, শেয়ার করলে সবার কাছে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা পৌঁছে যাবে, ঠিক আছে? আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024 কমপ্লিট 13 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস, প্লাস ত্রিপুরা জিকে নোটস, প্লাস ফিসক্যাল পলিসি স্ট্রিক্ট শিডিউল, প্লাস টিটিএডিসি জিকে, প্লাস টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস। সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আপডেট সমস্ত এক্সাম প্রিপারেশনের জন্য স্টাডি এডমিন কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে আছি এজ এ সাপোর্ট সিস্টেম, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমরা সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।